প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি দেবাশিস, সহকারী শিক্ষক, বাংলা মোংরা উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ বইয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক সমাস নিয়ে আলোচনা করব। সমাস নিয়ে আমাদের আলোচনা। সমাস সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ। তাহলে কি জানলাম আমরা? যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একত্রিত বসে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন মৌ সংগ্রহ করে যে মাছি। মৌ সংগ্রহ করে যে মাছি, এক কথায় হবে মৌমাছি। তো আমরা দেখলাম আগে ছিল একাধিক পদ। এই একাধিক পদের একটা নতুন শব্দ তৈরি হয়েছে। একাধিক শব্দ পাশাপাশি বসে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। এই পুরো বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। এটাকে বলা হয় ব্যাস বাক্য। বিগ্রহ বাক্য এটাকে বলা হয়, বিগ্রহ বাক্য বলা হয়। আবার এটাকে সমাস বাক্য বলা হয়, সমাস বাক্য। তাহলে এই বাক্যটিকে এক কথায় ব্যাস বাক্য বলা হয়, বিগ্রহ বাক্য বলা হয় বা সমাস বাক্য বলা হয়। মৌ সংগ্রহ করে যে মাছি, এক কথায় মৌমাছি, এটাকেই বলা হয় সমাস। এটাকেই বলা হয় সমাস। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ পাশাপাশি বসে যে নতুন শব্দ গঠিত হয়েছে সেটি হচ্ছে সমাস। এটাকেই আমরা বলি সমস্ত পদ। অর্থাৎ সবগুলো পদের মিলন হয়েছে এখানে, সবগুলো পদের মিলন হয়েছে এখানে। তো সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, অর্থাৎ একাধিক পদ ছিল, একটা বাক্য ছিল, সেটা থেকে হয়ে গেল একটা নতুন শব্দ। তো সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এতগুলো পদ এখন একটা পদে পরিণত হয়েছে। যেটা তৈরি হয়েছে এটাকেই বলা হয় সমাস বা সমস্ত পদ। অর্থ অনুসারে এই সমাসকে বা সমস্ত পদকে আবার দুইটা অংশে ভাগ করা যায়। এটাকে পূর্বপদ, আর মৌ হচ্ছে পূর্বপদ, মাছি হচ্ছে পরপদ। ঠিক আছে? অর্থাৎ এই সমাসকে আবার দুই ভাগে আমরা অর্থ অনুসারে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরটা হচ্ছে পরপদ। এই পরপদকে আবার উত্তরপদও বলা হয়। পরপদকে আবার উত্তরপদও বলা হয়। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি অর্থ সম্বন্ধ আছে এমন পাশাপাশি শব্দগুলো পাশাপাশি বসে একটা নতুন শব্দ গঠিত হয়েছে। এইরকম নতুন শব্দ গঠিত হলে সেটাকে আমরা বলতে পারি সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তো মৌমাছি, মৌমাছি হচ্ছে এটা হচ্ছে সমাস বা এটা হচ্ছে সমস্ত পদ। এই মৌ এবং মাছি, এই এক একটা পদকে বলা হয় মৌ এবং মাছি, এটাকে বলা হয় সমসমান পদ। সমসমান পদও বলা হয়, সমসমান পদও বলা হয় এক একটাকে। এই মৌ এবং মাছি এক একটাকে সমসমান পদও বলা হয়। তো আমরা এখন জানি সমাস 6 প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। আমরা প্রত্যেকটি নিয়ে এখন আলোচনা করব। প্রথম সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথম সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বিতীয় কর্মধারায় সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থ বহুব্রীহি সমাস, পঞ্চম দ্বিগু সমাস এবং ষষ্ঠ হচ্ছে অব্যয়ভাব সমাস। প্রত্যেকটি নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে খেয়াল রাখতে হবে যে পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রাধান্য পাবে। দুটিরই অর্থ প্রাধান্য পেলে সেটি দ্বন্দ্ব সমাস। যেমন ভাই ও বোন, এক কথা হয়ে গেল ভাই বোন। যখন আমরা ভাই বোন বলি তখন কোনটির অর্থ কম নয়, দুটিরই অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক তদ্রূপ বাবা মা, বাবা মা থেকে হয়ে গেল
বাবা মা, উঁচু নিচু, উঁচু ও নিচু হয়ে গেল উঁচু নিচু। অর্থাৎ যে সমাসে দুটিরই পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রাধান্য পাবে সেটিকে আমরা দ্বন্দ্ব সমাস বলতে পারি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কর্মধারয়। তো আমরা যদি এটা মুখস্থ না করে একটা কৌশলের মাধ্যমে এটি মনে রাখার চেষ্টা করি তাহলে এটা দীর্ঘদিন আমাদের মধ্যে থাকবে, বুঝতে সুবিধা হবে। আমরা একটু এভাবে দেখি, দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতকে গাই পরপদের গান। এই দ্বিতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস এবং কতে কর্মধারয় সমাস। দ্বিতকে গাই পরপদের গান আমরা দ্বন্দ্ব সমাসে দেখেছিলাম যে পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রাধান্য পেয়েছিল। দ্বিগু সমাসে আমরা দেখব, দ্বিগু সমাসে এখানে পূর্বপদ নয়, পরপদের অর্থ প্রাধান্য পাবে। দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য পাবে। যেমন সপ্তর্ষি, এই সপ্তর্ষি দ্বারা সাধারণত 7 জন ঋষিকে মিন্স করা হয়। সপ্তর্ষি দ্বারা 7 জন ঋষিকে মিন্স করা হয়। তো সপ্তর্ষি মানে 7 জন ঋষি, ঠিক আছে, 7 জন ঋষি। সপ্তর্ষি 7 জন ঋষিকে নির্দেশ করছে। তো আমরা জানি, আমরা এখানে লিখেছি দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক অর্থাৎ মনে রাখার সুবিধার্থে আমরা এই কৌশলটা করেছি। দ্বিতকে গাই পরপদের গান অর্থাৎ দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ আর পদে কর্মধারয়। এই তিনটি সমাসেই পরপদের অর্থ প্রাধান্য পায়। তিনটি সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায়। কোনটা দ্বিগু, কোনটা তৎপুরুষ এবং কোনটা কর্মধারয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা দ্বিগুটা নিয়ে আলোচনা করছি, দ্বিগুটা নিয়ে এখানে আলোচনা করছি। যেমন সপ্তর্ষি অর্থাৎ 7 জন ঋষিকে নির্দেশ করছে। তো 7 জন ঋষির মধ্যে ঋষি হচ্ছে এখানে প্রাধান্য পাচ্ছে। এখানে কিন্তু ঋষি হচ্ছে প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, উত্তর পদ এটাই প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কারণ আগে তো ঋষি, তারপর সংখ্যায় কয়জন আছে সেটা পরের কথা। তাহলে সপ্তর্ষি দ্বারা 7 জন ঋষিকে বোঝানো হয়, এখানে পরপদের অর্থই অর্থাৎ ঋষি এখানে প্রধান। ঠিক আছে, তো খেয়াল করতে হবে যে পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাহলে সেটাকে আমরা দ্বিগু সমাস বলতে পারি। যদি পূর্বপদ সংখ্যাবাচক হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তবেই। যেমন শতাব্দী, শতাব্দের সমাহার, সপ্তাহ 7 দিনের সমাহার। তো প্রথমে যখন সংখ্যাবাচক হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তখন সেটা দ্বিগু সমাস। অর্থাৎ দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। এবার আমরা দেখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। আমরা জানি যে তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ পূর্বপদ নয়, পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাসে পূর্বপদ নয়, পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন রথ দেখা। তো এখানে পরপদের অর্থ কিভাবে প্রাধান্য পেল? এখানে পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাবে, রথ নয়। কারণ রথ যে কোনো জায়গায় আসে, কিন্তু যতক্ষণ না এটি আমার দৃষ্টির মধ্যে আসছে ততক্ষণ কিন্তু এই রথ দেখা কথাটা আসছে না। তাহলে রথ যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু যখন সেটা আমি দেখছি তখনই কিন্তু সেটা গুরুত্ব পাচ্ছে। সুতরাং এখানে এই রথ এবং দেখার মধ্যে পরপদ প্রাধান্য, অর্থাৎ দেখাটা এখানে প্রাধান্য পাচ্ছে। সুতরাং তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায় এবং খেয়াল রাখতে হবে এবং পূর্বপদে বিভক্তি থাকে। এটাকে ব্যাসবাক্য করলে কি হয়? রথকে দেখা। ঠিক তদ্রূপ গুরুকে ভক্তি, সমান সমান হয়ে গেল গুরু ভক্তি। এখানেও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং পূর্বপদে বিভক্তি রয়েছে। সুতরাং পূর্বপদে যদি বিভক্তি থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝায় তাহলে সেটি হয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা দ্বিগু সমাসে দেখেছিলাম পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, দ্বিগু সমাসে দেখেছিলাম। তৎপুরুষ সমাসে দেখলাম যে পূর্বপদে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে।
এবার আমরা কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং তুলনা বোঝাবে। তুলনা যেমন কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, এক কথা হয়ে গেল কাজল কালো। একটু খেয়াল করতে হবে, কর্মধারায় সমাসে সবসময় তুলনা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝাবে। এখানে আমাদের সামনে যে জিনিসটা রয়েছে সেটাকেই আমরা গুরুত্ব দিব, অর্থাৎ সেটাই প্রাধান্য পাবে। কালো জিনিসটা আমাদের সামনে রয়েছে, সেটাকে তুলনা করছি কাজলের সাথে। কাজল কিন্তু আমার সামনে নেই, আমার সামনে রয়েছে কালো, সেই কালোটাকে তুলনা করছি আমি কাজলের সাথে। তো কর্মধারায় সমাস চেনার সহজ উপায় হচ্ছে এটি তুলনা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন তুষারের ন্যায় শুভ্র, এক কথায় তুষার শুভ্র। এই সাদাটা আমার সামনে রয়েছে আর তুষারের সঙ্গে তুলনা করছি, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদ তুলনা বোঝাচ্ছে, এই কারণে এটি কর্মধারায় সমাস। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এক কথায় হবে ভ্রমর কৃষ্ণ কেশ, কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। অর্থাৎ এই কেশটা আমার সামনে রয়েছে, সেটাকে তুলনা করেছি আমি কার সাথে? সেটাকে তুলনা করেছি ভ্রমরের সাথে। অর্থাৎ যে জিনিসটা সামনে থাকবে সেটি প্রাধান্য পাবে, আর যার সাথে তুলনা বোঝাবে এটা হচ্ছে কর্মধারায় সমাস। অর্থাৎ আমরা দেখেছিলাম যে দ্বিগু সমাসে প্রথমে সংখ্যাবাচক থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে প্রথমে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। কর্মধারায় সমাসে প্রথমে তুলনা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝাবে। এবার আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। বহুব্রীহি আমরা দেখেছিলাম দ্বন্দ্ব সমাসে দুটি পদেই প্রাধান্য পায়। বহুব্রীহি সমাসে কোনটির অর্থ প্রাধান্য পায় না। বহুব্রীহি সমাসে কোনটি প্রধান নয়, পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করবে। বহুব্রীহি সমাসে তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করবে। যেমন বিনা পানি, বিনা দ্বারা সাধারণত আমরা হাতকে বুঝি। বিনা বলতে সাধারণত একটা বাদ্যযন্ত্রকে বুঝি, বাদ্যযন্ত্র। আর পানি দ্বারা হাতকে বুঝি। তাহলে বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। বিনা পানি মানে দেখেছো কি হচ্ছে? কিন্তু বিনা পানি দ্বারা বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে না, হাতকেও বোঝানো হচ্ছে না। বিনা পানি দ্বারা মাতা সরস্বতীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মাতা সরস্বতীর আরেক নাম হচ্ছে বিনা পানি। ঠিক, বিষয়টাই রাখো। তারপরে বেতার, বে মানে নেই, আর তার মানে তো তার নেই, তার কিন্তু তা বোঝাচ্ছে না। বেতার দ্বারা সাধারণত একটা মাধ্যমকে বোঝাচ্ছে, মাধ্যম। ঠিক আছে, অর্থাৎ যে সমাসের পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করবে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহু মানে অনেক আর ব্রীহি মানে ধান। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। ঠিক আছে, কিন্তু বহুব্রীহি দ্বারা অনেককে বোঝায় না বা ধানকে বোঝায় না। ঠিক আছে, বহুব্রীহি অনেক ধান আছে যার, এটাকে ব্যাকরণ বলে, অনেক ধান আছে যার, অর্থাৎ তৃতীয় কাউকে নির্দেশ করছে। ঠিক আছে, বহু দ্বারা অনেক, ব্রীহি মানে ধান, এরকম নির্দেশ করছে না। বহু ধান আছে যার, তৃতীয় কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। সুতরাং এটি হচ্ছে বহুব্রীহি সমাস। অর্থাৎ যে সমাসে পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করে, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। এবার আমরা সর্বশেষ সমাসটা নিয়ে আলোচনা করব, অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থই প্রাধান্য পায়। আমরা দ্বন্দ্ব সমাসে দেখেছিলাম দুটির অর্থই প্রাধান্য পেয়েছিল। কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাসে দেখেছিলাম পরপদের অর্থ প্রাধান্য পেয়েছিল। বহুব্রীহি সমাসে কোনোটির অর্থ প্রাধান্য পায়নি, তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করা হচ্ছিল। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায়। অব্যয়ীভাব সমাসে সবসময় পূর্বপদ প্রাধান্য পায়। যেমন দুর্নীতি, আমরা জানি নীতি শব্দের অর্থ হচ্ছে সততা। নীতি শব্দের অর্থ হচ্ছে সততা। তাহলে দুর্নীতি দ্বারা সাধারণত সততার অভাবকে বোঝানো হচ্ছে, সততার অভাব। নীতি মানে তো সততা, দুর্নীতি মানে সততার অভাব।
ঠিক আছে, সুতরাং এখানে এটাই প্রাধান্য পাচ্ছে, অভাব জিনিসটাই এখানে মূলত প্রাধান্য পাচ্ছে, এই কারণে এটি অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, যেমন উপজেলা, জেলা বৃহৎ, জেলার ক্ষুদ্র অংশ হচ্ছে উপজেলা, এখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, এই কারণে এটি অব্যয়ীভাব সমাস। যেমন মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত একাতে হবে আমরণ। মরণ পর্যন্ত আমরণ, এখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, এই কারণে এটি অব্যয়ীভাব সমাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাস নিয়ে আলোচনা করলাম। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দগুলো পাশাপাশি বসে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আমরা লিখেছিলাম এখানে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা একটা বড় বাক্যে ছিল, পরবর্তীতে এক কথায় হয়ে গেল সেটা মৌমাছি। তো যেটা বড় বাক্যে ছিল, এটাকে ব্যাস বাক্য বলা হয়, সমাস বাক্য বলা হয়, বিগ্রহ বাক্য বলা হয়। এবং যখন নতুন একটা শব্দ তৈরি হলো সেটাকে আমরা বলি সমাস বা সমস্ত পদ। ঠিক আছে, তো এই সমাস বা সমস্ত পদকে অর্থ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, পূর্বপদ এবং পরপদ। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রাধান্য পায়। যেমন বাবা মা, ভাই বোন, উঁচু নিচু। কর্মধারয় সমাসে তুলনা বোঝায়, প্রথমে তুলনা বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। কাজলের ন্যায় কালো, কাজল কালো। তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রী আমরা দ্বিগু সমাসে দেখেছিলাম যে পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। বহুব্রী সমাসে আমরা দেখেছি যে পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় কোনো কিছুকে নির্দেশ করবে। অব্যয়ীভাব সমাসে আমরা দেখেছি যে পূর্বপদ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন মরণ পর্যন্ত আমরণ, পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। তো এটি ছিল শিক্ষার্থীরা, এটি ছিল আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সমাসের ক্লাস। এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং পরবর্তীতে স্কুল খুললে তোমরা প্রশ্নগুলো আমাদের কাছে রাখবে, আমরা অবশ্যই এগুলো সলিউশন করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।